নমস্কার। শ্রুতি দিগন্তের এই যৌথ পরিবার থেকে আমরা প্রত্যেকবার একটি করে নাটক নির্মাণ করি। তো এবারে সেই যৌথ পরিবারের যে নির্মাণ নাটক হরিণডুবির মরণ বিভা, সৈকত মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে শ্রুতি নাট্যরূপ এবং নির্দেশনায় অরুময় চক্রবর্তী, আবহ ঈশান রায়। অংশগ্রহণে একটু আগে দেখলেন কলিকাতা থেকে অংশগ্রহণ করল তরুণ দা, হাওড়া পঞ্চকের সৌমদা, পশ্চিম বর্ধমানের একলব্যের কালিদাস, নবদ্বীপ সুচেতনা থেকে সৌমিক এবং বাঁকুড়া থেকে আমি ভবানী প্রসাদ। এইভাবে 5 জেলার 5 জনকে নিয়ে এবারের নাটক হরিণডুবির মরণ বিভা। হ্যালো স্যার, আমি প্রমিত ব্যানার্জি বলছি। হ্যাঁ প্রমিত, বলো। স্যার, আমি এখনই হরিণডুবির বিট অফিস থেকে ফিরছি। হ্যাঁ। ওখানে একটা ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে স্যার। ভয়ানক ঘটনা? হ্যাঁ। কেন, কি ঘটেছে ওখানে? স্যার, ফরেস্ট গার্ড বিমল বাবু আর সন্দীপ, যাদের আপনি কমান্ডো ট্রেনিংয়ে পাঠিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, বিমল বাবু, মনে পড়ছে। কি হয়েছে ওদের? স্যার, দে হ্যাভ বিন শট। হোয়াট? ইয়েস স্যার, অ্যান্ড দে আর ডেড। হ্যাঁ, অল 3 of them. ও মাই গড, ওই ব্রাইট ছেলেগুলো, এটা কেমন করে হলো প্রমিত? হ্যাভ দে বিন কেয়ারলেস? তারা কি অসাবধান হয়ে পড়েছিল কোনো কারণে? একদমই তা নয় স্যার। তবে? আমি নিজে ওদের বডি আনতে গিয়েছিলাম। হ্যাঁ। আমি তখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি স্যার, ওরা কোন পথে কেমন ভাবে এগিয়ে গিয়েছিল আর কেমন করেই বা আড়াল করেছিল নিজেদের। হ্যাঁ। অ্যান্ড আই মাস্ট সে দে ওয়ার অ্যাজ পারফেক্ট ইন দিয়ার এক্সিকিউশন অ্যাজ এক্সপেক্টেড ফ্রম এ প্রফেশনাল গ্রুপ স্যার। প্রমিত, তুমি ঘটনাটা একটু খুলে বলো। স্যার, প্রতিদিনের মতো ওরা এবারও মানে নাইট পেট্রোলিং সেরে এসে হ্যাঁ। বিট অফিসে বিশ্রাম নিচ্ছিল। রাত 2:30 নাগাদ একটা গুলির শব্দ শুনে গুলির শব্দ? ওরা সতর্ক হয়ে যায় স্যার। দাও, আচ্ছা, প্রচারেরা হঠাৎ গুলির শব্দ করবে কেন, তাও ওরকম নিঝুম রাত্রে? মানে ওরা তো সবসময় সাইলেন্সার ইউজ করে, মানে যদি একান্তই ফায়ার আর্মস ইউজ করতে হয় তাহলে ওদের ফেভারিট অস্ত্র হচ্ছে বিষ, তীর, ধনুক, ফাঁদ, তাই না? এসব তো নাকি? আপনি ঠিকই ধরেছেন হ্যাঁ। স্যার। ওই আওয়াজটা আসলে ছিল একটা টোপ। মানে? বিমল সন্দীপেরাও সেটা বুঝতে পেরেছিল স্যার। হ্যাঁ। ওরা সম্ভবত ভেবেছিল টোপটা যে ছুঁড়েছে সে শিকারকেই শিকার করে নিয়ে আসবে। তার জন্য ওরা অনেক বাড়তি সাবধানতা নিয়ে এগিয়ে গিয়েছিল জয়ন্তী নদীর আপস্ট্রিমে। আচ্ছা। যেখানে নদীর শুকনো খাতটা পেরোলেই ভুটানের পাহাড় শ্রেণী মাথা তুলেছে। আপনি তো জানেনই স্যার, ভুটান আর ইন্ডিয়া বর্ডারের ওই নো ম্যানস ল্যান্ড থেকে প্রচাররা অপারেট করছে বেশ কিছুদিন ধরে। হ্যাঁ, আমি জানি প্রমিত। ওই টাইগার হিলসের ওই বর্তমান ছবিটা কিছুদিন থেকে আমার কাছে স্পষ্ট। মানে ওখানে কোচিংটাই হচ্ছে দুষ্কৃতীদের অর্থ সংগ্রহের সব থেকে সহজ এবং নিরাপদ পথ। ঠিকই বলেছেন স্যার। প্রচাররা এখন ক্যাম্প বানিয়েছে জয়ন্তী নদীর ওই পারে ডলোমাইটের রুক্ষ পাহাড়গুলোর উপর। আচ্ছা। ওখান থেকে ওরা নদী পেরিয়ে রাতের অন্ধকারে এই ডুয়ার্সে জঙ্গলে ঢুকে আসে। হ্যাঁ। চট করে একটা হাতি কিংবা বাঘ মেরে নিয়ে তার দাঁত কেটে ফেলে বা ছাল ছাড়িয়ে নেয়। হ্যাঁ। তারপর নদী পেরিয়ে আবার পালিয়ে যায় ওই রুক্ষহীন নো ম্যানস ল্যান্ডে। আমি জানি প্রমিত, বলছি যে তুমি ওদের সাবধানতার কথাটা কি বলছি? হ্যাঁ স্যার। স্যার, প্রথমত ওরা একসঙ্গে এগোয়নি স্যার। ছড়িয়ে ছিটিয়ে থাকা বডিগুলো দেখে পরিষ্কার বোঝা যায় ওরা জঙ্গল আর নদীর সীমানার কাছে এসে নিজেদের মধ্যে দূরত্বটা বাড়িয়ে নিয়েছিল। আচ্ছা। তাছাড়া স্যার, সবচেয়ে বিপজ্জনক যে জায়গাটা, সেই জায়গাটা ওরা বুকে হেঁটে পেরিয়েছিল। ওদের শরীরের চাপে জ্বলে যাওয়া ঘাস জমি থেকেই এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। বুকে হেঁটে পেরিয়েছিল মানে? প্রমিত, তুমি কোন জায়গাটার কথা বলছো? স্যার, কভার যেখানে হঠাৎ শেষ হয়ে হ্যাঁ। উন্মুক্ত রিভার বেডগুলো শুরু হচ্ছে, আচ্ছা। সেখানে ওরা পৌঁছে আগে মাটির উপর উপুড় হয়ে শুয়ে দেখে নিয়েছিল
সামনের জয়ন্তী নদীর শুকনো খাতটা। আচ্ছা, যখন ওরা নিশ্চিত হয়েছিল সেখানে কেউ নেই, তখনই উঠে দাঁড়িয়েছিল ওরা। অথচ কি আশ্চর্য দেখুন স্যার, উঠে দাঁড়ানো মাত্রই ওদের বুকে এসে লেগেছিল বুলেট, হ্যাঁ। নিখুঁত নিশানায়। আচ্ছা প্রমিত, তুমি এটা মানে আশ্চর্য কেন বলছো? মানে ওদের মধ্যে ভালো নিশানাবাদ কি থাকতে নেই? সেরকম কেউ হয়তো ফায়ারটা করেছে। দেখুন দেখুন স্যার, গুলি যারাই করে থাকুক তারা যে খুব কাছে ছিল না এটা নিশ্চিত। আচ্ছা। থাকলে বিমল আর বাবু ওদের হাত থেকে ওরা বাঁচতো না স্যার। হ্যাঁ, সেটা ঠিক। আসলে ওদের গুলি করা হয়েছে উল্টো দিকে জয়ন্তী নদীর খাত ঘেঁষে খাড়া উঠে যাওয়া পাহাড়ের গায়ের কোনো পাথরের আড়াল থেকে। আচ্ছা, এপার থেকে ওপারের দূরত্বটা স্যার 2 কিলোমিটারের কাছাকাছি, মাঝখানে ধুধু নদী খাত। এই দেখো, এটাও কিন্তু অস্বাভাবিক নয় প্রমিত। মানে কোনো বড় ব্যারেলে ধরো যদি স্নাইপার রাইফেল থেকে 0.3 উইনচেস্টার কিংবা ধরো 0.7 রেমিংটন ম্যাগনামের মতন কোনো হালকা কার্টিজ যদি ফায়ার করা হয়, তাহলে সেটা তো 2 কিলোমিটার দূরে টার্গেটকে, হ্যাঁ মানে তুমি সেক্ষেত্রে অ্যাকুরেসির ব্যাপারটা হয়তো এক্স্যাক্টলি স্যার, অ্যাকিউরেসি। হ্যাঁ, পরিষ্কার দিনের আলোতে একজন স্নাইপারও 10 বারের মধ্যে 5 বার ওই দূরত্বের টার্গেট মিস করবে স্যার। তা করবে। আর কাল 3 বার ওরা টার্গেট হিট করেছে। আচ্ছা, 3 বার স্যার। যখন আকাশে চাঁদ ছিল না, ছিল প্রথম শীতের হালকা কুয়াশা, ভিজিবিলিটি যখন প্রায় শূন্য। আপনি একবার সিচুয়েশনটা ভাবুন স্যার। রাত 3:30-এর কাছাকাছি কোনো একটা সময় জলপাই সবুজ ইউনিফর্ম পরে একজন ফরেস্ট গার্ড জঙ্গলের গাছপালার মধ্যে দাঁড়িয়ে আছে, চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। হঠাৎ 2 কিলোমিটার দূর থেকে একটা বুলেট এসে ওই ফরেস্ট গার্ডের বুকে নিখুঁত নিশানায় বিঁধে গেল। একজনের নয় স্যার, 3 জনের বুকে, ঠিক বুকে, হৃৎপিণ্ডের উপরে। কি রকম স্নাইপার স্যার, যার কাছে অন্ধকার কোনো বাধা নয়। দেখো কোনো ইনফ্রারেড টেলিস্কোপিক সাইট থেকে তো হয়তো 2 কিলোমিটার স্যার। কেন? লেটেস্ট মডেলটাও 250 মিটারের বেশি দূরত্বে কাজ করে না। সেটা ঠিক। 2 কিলোমিটার দূর থেকে হ্যাঁ। নাইট ভিশন টেলিস্কোপে আপনি ভালোভাবেই জানেন স্যার, একটা হাতিও দেখা যাবে না। দেখো যদি কোনো সিগারেট মানে মোবাইলের আলো কিংবা ধরো বা আকাশের বিদ্যুৎ, আরে না না, আমি তো উল্টো পাল্টা বকছি। মানে মোবাইল তো ওখানে ব্যবহার নেই। আর তাছাড়া মেঘহীন শীতের আকাশে তো বিদ্যুৎ চমকাবে না। আর কমান্ডো ট্রেনিং নেওয়া ছেলেগুলো নিশ্চয়ই অপারেশনের সময় সিগারেট খাবে না। দূর, আমি আরেকটা কথা কিন্তু, একটা সম্ভাবনার কথা আমার মাথায় আসছে। কি স্যার? বিশ্বাসঘাতকতা। ধরো কোনো ইনসাইডার যদি কোনো ব্যক্তিগত বিদ্বেষ কিংবা পয়সার লোভে কোনো সিগন্যাল দিয়ে যদি ওদের নিশানা বাডিং সহজ করে দিয়েছিল। আরে জানি না প্রমিত, আমি এখান থেকে এত দূর থেকে কি বুঝবো বলো তো? শোনো, পুলিশ কিছু খুনারা করতে পারছে কিনা তুমি দেখো। আর হ্যাঁ, শোনো একটা কথা। বলুন স্যার। তুমি নিজে কিন্তু খুব সাবধানে থাকবে। ওই হুটহাট ওইভাবে তুমি চোরা শিকারীদের পিছনে ধাওয়া করতে যেও না, কারণ দে আর কিলার্স। খুন করতে কিন্তু ওদের হাত কাঁপে না, কথাটা তুমি মনে রাখবে প্রমিত। রাখবো স্যার। হ্যালো মিস্টার ব্যানার্জি, আজ কি খুব ব্যস্ত নাকি? আরে আসুন আসুন। আসুন ডক্টর শইকিয়া। ব্যস্ত মানে ওই 3 ফরেস্ট গার্ডের মৃত্যুর ব্যাপারটা। ও হ্যাঁ হ্যাঁ মিস্টার ব্যানার্জি, ভেরি স্যাড ভেরি স্যাড। ব্যাপারটা শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু যেটুকু শুনেছি ওরা 3 জনেই খুব দক্ষ ছিল। রাতের অন্ধকারে কি করে? ঠিকই বলেছেন শইকিয়া সাহেব। ওদের এখানে আনা হয়েছিল বিশেষভাবে চোরা শিকারীদের আটকানোর জন্য। আমি আর মিস্টার বসু সারা ভারতের ক্যাডার থেকে খুঁজে খুঁজে ওদের এনেছিলাম। না মিস্টার শইকিয়া, এই 3 জনের এরকমভাবে মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এনিওয়ে, আজ আপনি কোথাও বেরোচ্ছেন? কিসের খোঁজে? ও হ্যাঁ মিস্টার ব্যানার্জি, জানেন অরুণ বিরাজদার বলে মহারাষ্ট্রের এক উদ্ভিদ বিজ্ঞানী নাকি বছর 70 আগে জয়ন্তীর জঙ্গলে এক ধরনের লতার খোঁজ পেয়েছিলেন, যার রস সেই আমলে আদিবাসীরা ওদের মেয়ে বউদের প্রসব সহজ করবার জন্য ব্যবহার করত। ওরা তাকে ওই স্থানীয় ভাষায় চিহরলতা বলে ডাকতো। বিরোজদার ওই নিয়ে গবেষণা করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ও মারা যান। জানেন মিস্টার ব্যানার্জি, আমার ধারণা ওই লতা নিয়ে গবেষণাটা চালিয়ে গেলে এমন কোনো আশ্চর্য যৌগ মিলবে যা থেকে বাণিজ্যিকভাবে প্রসূতিদের কষ্ট লাঘব করার ওষুধ বানানো যেতে পারে। তাই আমি ঘুরছি ওই লতার সন্ধানে। যদি আপত্তি না থাকে, মানে আপনিও যদি আমার সঙ্গে আসুন না। চলুন। হ্যাঁ ঠিক আছে, চলুন যাও।
ডক্টর শইকিয়া, আপনার চিহরলতার সন্ধান তো মিলল না মনে হয়। হতে পারে মিস্টার ব্যানার্জি, 70 বছর অনেক লম্বা সময়। এই সময়ের মধ্যে এমন কত লতা, কত বৃক্ষ, পাখি, কীট পতঙ্গ হারিয়ে গিয়েছে এই জঙ্গল থেকে, হয়তো বা পৃথিবী থেকেই মুছে গেছে চিরকালের মতো। হয়তো চিহরলতাও হারিয়ে গিয়েছে। তবু দেখুন, খুঁজে দেখতে দোষ কি? হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আরে গোবিন্দ, সরে আসুন। ডক্টর শইকিয়া, কি হলো? হঠাৎ হাত ধরে অমন হ্যাঁচকা টানলেন কেন? ওই দেখুন মিস্টার ব্যানার্জি, একটা লেপার্ড ক্যাট ওখান থেকে এক দৃষ্টিতে আর কাছে আড়াল থেকে আমাদের লক্ষ্য করছে। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তো আপনার ওপর। ও, বাঁচালেন মশাই, আপনার নজর তো সাংঘাতিক। আসলে মিস্টার ব্যানার্জি, জঙ্গলকে আমি চিনি সেই ছোটবেলা থেকে। শুধু শুধু বই পড়া জ্ঞান নিয়ে তো জঙ্গলকে চেনা যায় না। এর প্রতিটা গাছ, প্রত্যেকটা পশু পাখিকে নিজের মনন দিয়ে, বুদ্ধি দিয়ে বুঝতে হয়। এই জঙ্গলে আমি বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছি, ভয়কে তোয়াক্কা না করে। তাই জঙ্গলও আমার কাছে ধরা দিয়েছে অনেকখানি। তবু এর কোণে কোণে যে অপার রহস্য লুকিয়ে আছে, তার কতটুকুই বা জানতে পেরেছি। হ্যাঁ, জাগে জাগে চলুন মিস্টার ব্যানার্জি, এবার ফেরা যাক, চলুন। হ্যাঁ চলুন। আরে, দূরে একটা মেয়ে না? হ্যাঁ, পরনে খাকি ডেনিমের শার্ট, ফেডেড জিন্স প্যান্ট, ঈষৎ বাদামি চুলের গোছ, রুমাল দিয়ে পেছন থেকে টেনে বাঁধা। Hello, you DFO Mr. Banerjee? Yes. I am Shomita Nandi. Okay. ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজির PhD স্টুডেন্ট। আমার রিসার্চের জন্য আপনার সাহায্য লাগবে স্যার। এই দেখুন চিঠি। দেখি দেখি, প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্টের চিঠি। বাহ, আপনি তার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। হ্যাঁ স্যার। উনি লিখেছেন আপনাকে যেন সব রকম সাহায্য করা। এরপর তো আর কোনো কথাই হয় না মিস নন্দী। আপনি আমাকে সমিতা বলে ডাকলেই স্বস্তি পাবো স্যার। ওকে ওকে সমিতা, তবে দু একটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখা ভালো সমিতা। চলুন না, হাঁটতে হাঁটতে কথা বলি। ওকে স্যার। আসুন। দেখুন, গত কয়েকদিন আগে পোচারদের গুলিতে আমাদের 3 জন ফরেস্ট গার্ড মারা গেছে। কাজেই বুঝতেই পারছেন অবস্থাটা। তবে জঙ্গলের মধ্যে কয়েকটা সার্কিট নিরাপদ, যেমন ধরুন এই ভুটান ঘাটি থেকে সীমান্ত গ্রাম পিপিং যাওয়ার রাস্তাটা। তাই আমি বলছিলাম যে এসব জায়গায় বসবাসকারী জনজাতিদের মধ্যে আপনি যত ইচ্ছে কাজ করুন, নো প্রবলেম, কিন্তু অরক্ষিত সীমানাগুলোর দিকে যাওয়া কিন্তু একেবারেই ঠিক হবে না। ও মা, সে কি? আমি কেমন করে বুঝবো বলুন তো কোন দিকটা নিরাপদ আর কোন দিকটা নয়? সেটাও ঠিক। আচ্ছা, এখানে আপনার কদিন লাগতে পারে? সেটা তো এখন ঠিক বলতে পারছি না, তবে খানচারে গ্রাম 4 দিন তো লাগবেই। ওকে ওকে, তাহলে এই কদিনের জন্য আপনাকে আমি একটা সব সময়ের গার্ড দিয়ে দিচ্ছি। সে আপনাকে গ্রামগুলো ঘোরাতে পারবে, আর কোন দিকটা যাওয়া নিরাপদ নয় সেটাও বলে দিতে পারবে। থ্যাংক ইউ স্যার। সবিতা, জন্তুদের থেকেও এখন মানুষকে ভয় বেশি, বুঝলেন তো? হ্যাঁ, সে তো একটু আগে যা বললেন তার থেকেই বুঝতে পারছি। আসবার আগে বোসজেটুর কাছেও শুনছিলাম এখানকার স্যাড ইনসিডেন্টটার কথা। তবে উনি একটা ভালো কথাও বলেছিলেন। তা কি ভালো কথা বলেছেন আপনার বোস জেঠু? বলেছিলেন প্রমিত ব্যানার্জি খুব ভালো ছেলে। মিস্টার ব্যানার্জি, আপনারা এগোন, আমি একটু পরে আসছি। ঠিক আছে ডক্টর শইকিয়া, আমরা তাহলে এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ডক্টর শইকিয়া ভদ্রলোকটি কি করেন? উনি আসলে চিকিৎসক নন, পাণ্ডিত্যের জন্য ডক্টরেট। বাড়ি লোয়ার আসামের বরপেটায়। প্রায় বছর 10 আগে গুয়াহাটি ইউনিভার্সিটির বটানির লেকচারের চাকরি ছেড়ে দিয়ে নেমে পড়েন ব্যবসায়। তা ওনার ব্যবসাটা ঠিক কিসের? ওনার ব্যবসাটাও বেশ ইউনিক, বুঝলেন। খুব বেশি লোক জানেন না, এটা হচ্ছে ফরেস্ট প্রোডাক্টের ব্যবসা। আচ্ছা, তা সেটা কীরকম?
ভারতের অরণ্যগুলো নানা রকম ভেষজ গাছগাছড়ার ভাণ্ডার, সেটা জানেন তো? পৃথিবীর নানান দেশে এইসব ভেষজের বিপুল চাহিদা। বন দপ্তর কিছু কিছু ব্যবসায়ীকে নিয়ন্ত্রিত মাত্রায় জঙ্গল থেকে এ ধরনের ভেষজ সংগ্রহের অনুমতি দিয়ে থাকেন। ডক্টর রূপেন সাইকিয়া সেরকম একজন পারমিটওয়ালা ভেষজ সংগ্রাহক। বাহ, বেশ ভালো ব্যবসা তো। তবে এ ব্যাপারে ওনার দক্ষতাও ঈর্ষণীয়। শুধু গতানুগতিক চাহিদা অনুযায়ী মাল সরবরাহ নয়, উনি বিদেশের বাজারে নতুন জিনিসের চাহিদা তৈরি করেন, মানে করতে পারেন আর কি। এই দেখুন আমরা এসে গেছি, চলুন আপনাকে থাকার ব্যবস্থাটা করে দিই। হ্যাঁ। ডক্টর শইকিয়াও এখানেই আছেন। স্যার 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 কি হয়েছে, কি হয়েছে মহেশবাবু? স্যার স্যার জয়ন্তী তীরের যে জায়গাটা হ্যাঁ। বিমলদের মৃত্যু হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে আজ একটা মহাল সাপকে মারা হয়েছে স্যার। কি ময়াল সাপ? ঠিক আছে, তুমি চলো, আমি আমি এক্ষুনি আসছি। আরে আসুন আসুন মিস্টার ব্যানার্জি, আর এক কাপ চা দাও। ব্যাপারটা কি বলুন তো মিস্টার ব্যানার্জি? ফোনে তো বললেন একটা ময়াল সাপকে পোচাটা মেরেছে, কিন্তু তার জন্য আপনি এত তাড়াতাড়ি, আপনার মুখ দেখেও মনে হচ্ছে খুব চিন্তিত রয়েছেন। আপনি তো জানেনই ডক্টর শইকিয়া, বিমলদের মৃত্যুর ব্যাপারটা সারাক্ষণ আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তার মধ্যে আজ যখন শুনলাম ওই একই জায়গায় একই সময়ে বোচারদের হাতে আরেকটা প্রাণীর মৃত্যু হয়েছে, বুকটা কেঁপে উঠল মশাই। মনে হলো এটা যেন দুষ্কৃতীদের এক ধরনের চেতাবনী, ওয়ার্নিং। ওরা যেন আমাকে বলছে, দেখো তোমরা কিন্তু আমাদের নিশানার মধ্যে রয়েছো, কখন তোমাদের মধ্যে কাকে মারবো সেটা আমাদের খেয়াল খুশির ব্যাপার। চলুন চলুন ডক্টর শইকিয়া, এখানে বসে আবোল তাবোল ভাবার কোনো মানেই হয় না। চলুন আমরা এখান থেকে রওনা। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, আমি তো রেডি আছি। আমিও যাব। কিছু বললেন? হ্যাঁ বলছি, আমিও তৈরি, আমিও যাব আপনাদের সঙ্গে। দেখুন, আপনি কেন যেতে চাইছেন জানি না, গেলে ক্ষতি কিছু নেই, তবে দৃশ্যটা আপনার ভালো নাও লাগতে পারে। কি বিভৎস দৃশ্য! কুয়াশা ছিঁড়ে সকালে নরম গোলাপি আলো এসে পড়েছে পূর্ণবয়স্ক ময়াল সাপটার চিত্র বিচিত্র শরীরে। মিস্টার ব্যানার্জি দেখুন, ময়ালটার সুন্দর শরীরটাকে মনে হচ্ছে যেন কোনো দেবতার অলংকৃত বিশাল একটা বাহুপাশ। শুধু মাথার নিচে একটা ক্ষত, গলার দিক দিয়ে ঢুকে বুলেট বেরিয়ে গেছে ঘাড়ের দিক দিয়ে। সেই একই অ্যামুনিশন, একই মডেলের স্নাইপার রাইফেল। বিমলদের বুকে যে ক্ষত চিহ্নটা ছিল তার সঙ্গে কোনো তফাৎ নেই। প্রায় রাত 3টে, গভীর অন্ধকারে আবার একটা বুলেট, আর এই নিরীহ ময়ালটার মৃত্যু। মহেশবাবু, ওটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। অফিসিয়ালি বাকি যা কাজ করার আমি আলিপুর থেকে ফিরে এসে করে দেবো। আর শুনুন, আমি আজ আর হরিণডুবি ফিরে যাচ্ছি না। আর হরিণডুবির প্রত্যেককে জানিয়ে দিন, দিনের বেলায় ওই ভুটান সীমান্তের দিকে যাবার তো কোনো প্রশ্নই ওঠে না। আজ থেকে নাইট পেট্রোলিংও বন্ধ। অন্ধকার আর আমাদের কোনো আড়াল দিতে পারছে না। আচ্ছা, কয়েকটা কথা জিজ্ঞেস করবো স্যার, মানে জাস্ট কৌতূহল আর কি। বলুন। স্নাইপার রাইফেলের পাল্লার মধ্যে যদি আপনারা আছেনই, তাহলে এতদিনের মধ্যে একবার ওরা
দিনের বেলা এখানকার কাউকে মারবার চেষ্টা করেনি কেন? দেখুন, পাল্লার মধ্যে আছি বলাটা বোধহয় পুরোপুরি ঠিক নয়। জানেন, আমরা আছি প্রায় 2 কিলোমিটারেরও বেশি দূরে। স্নাইপাররা 10টার মধ্যে 10টা বুলেটই লাগাতে পারে যদি টার্গেট থাকে 700 থেকে 750 মিটারের মধ্যে। তারপর থেকেই লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। এক্ষেত্রেও তাই ওদের কাজটা ভীষণ কঠিন। তাহলে কি রাতে ওদের কাজটা করতে সহজ হয়ে যায়? মানে যখন ওরা 4টের মধ্যে 4টে শটই টার্গেটে লাগাতে পারে? কি বললেন? আরে এই প্রশ্নটাই তো আমি নিজেকে বারবার করছি। কেন, কিভাবে ঘোর অন্ধকারের মধ্যে ওরা লক্ষ্যভেদ করছে? আমার আরও একটা প্রশ্ন আছে স্যার। বলুন, কি প্রশ্ন? আচ্ছা, ময়ালটাকে মেরে ওদের কি লাভ হলো বলুন তো? কি লাভ হলো? আরে কি লাভ হলো বুঝতে পারছেন না? লাভ হলো এটাই যে এই প্রমিত ব্যানার্জি 2 বছর আগে একদল ট্যালেন্টেড ছেলে এখানে নিয়ে এসে নিজে তাদের সঙ্গে নাইট পেট্রোলিং চালু করেছে। আর সেই প্রমিত ব্যানার্জি আজ অর্ডার দিল রাত্রে নাইট পেট্রোলিং বন্ধ। সমিতা সে তার প্রাণের চেয়েও প্রিয় জঙ্গলটাকে প্রচারদের হাতে ছেড়ে দিল। ডোন্ট বি আপসেট মিস্টার ব্যানার্জি। না না, আমি জানতে চাইছি যে হঠাৎ ময়ালটাকেই বা মারলো কে? ওরা বোধহয় সহজ ক্যাচটা কঠিন করে ধরতে ভালোবাসে। এই যে সমিতা, চকচকি যাওয়ার জন্য আপনাকে এখানে নামতে হবে। ইয়েস, টেক কেয়ার। হে স্যার। ডক্টর শইকিয়া, আপনাকে সেদিনের ঘটনা তো সবটাই বলেছি, আর আজকের ব্যাপারটা তো নিজের চোখেই দেখলেন। আপনার কি মনে হয় বলুন তো? সত্যি কথা বলবো মিস্টার ব্যানার্জি, 100 বার আমি তো সেটাই শুনতে চাইছি। ইউ আর ফাইটিং এ লুজিং ব্যাটল স্যার। ওদের হাতে এমন কোনো ডিভাইস এসে গেছে যাতে ঘন অন্ধকারের মধ্যে ওদের রাইফেলের টেলিস্কোপিক সাইট দিব্যি কাজ করছে। এটা বুঝতে পারছেন না? কাজেই বুঝতে পারছেন আপনারা বা আপনার ছেলেদের প্রাণ এখন ওদের করুণার ওপর টিকে আছে। তবে আপনার ওই নাইট পেট্রোলিং বন্ধ করার ডিসিশনটাকে আমি কিন্তু সাধুবাদ জানাচ্ছি। কিন্তু ডক্টর শইকিয়া, এরকম ডিভাইস যদি সত্যি এসে থাকে তাহলে সেটার খবর আমাদের ইন্ডিয়ান আর্মির অস্ত্র বিশেষজ্ঞরাও জানেন না। আই হ্যাভ চেক উইথ দেম। আচ্ছা, ইনফ্রারেড টেলিস্কোপিক সাইটের চেয়ে রেঞ্জ মেরে কেটে ধরুন 1 কিলোমিটার। তাও কিছুটা ন্যাচারাল লাইট যেমন তারার আলো ইত্যাদি থাকলে তবেই। কনজারভেটর সাহেব অবশ্য আরও একটা পসিবিলিটির কথা বলছিলেন। কিসের? বিশ্বাসঘাতকতা। কেউ হয়তো কোনোভাবে ফরেস্ট গার্ডদের অবস্থান জানিয়ে দিচ্ছেন জঙ্গিদের, মানে কোনো আলোকবিন। দিস ইজ টু মাচ স্যার। একজন একটা ময়াল সাপের মাথায় টর্চের আলো ফেলে বসে আছে, আর তাই দেখে 2 কিলোমিটার দূর থেকে আর একজন বন্দুক চালাচ্ছে। আপনি নিজে ব্যাপারটা ভাবতে পারছেন না? নো মিস্টার সাইকি, আমি কিচ্ছু ভাবতে পারছি না। কিন্তু ধরুন সমিতানন্দীর কথাটাও তো উড়িয়ে দেবার মতো নয়। কি সেটা? মানে যদি মানুষ মারার কাজটা রাতের বেলাতেই এত সহজ হয়, তাহলে সে কাজটা ওরা দিনের আলোতে করছে না কেন? আজ করেনি, কাল করতেই পারে মিস্টার ব্যানার্জি। কি প্রমিত বাবু, ঘুমিয়ে পড়লেন নাকি? আরে আরে আরে, শর্ট গানটা তাক করেছেন যে, আমাকে কি আপনার পাখি বলে মনে হচ্ছে? হ্যাঁ, আরে ওঠা নামান, আর একটা চেয়ার অন্তত পরিষ্কার করুন, একটু বসতে হবে তো। না মানে ঘরটার যা অবস্থা করেছেন, সম্ভবত কঙ্খলের 2-4 জন সন্ন্যাসীর গুহাও এর থেকে বেশি সাজানো থাকে।
যদি খুব বেশি আপত্তি না থাকে তাহলে একদিন সময় করে এসে আপনার এই সমস্ত গুছিয়ে দিয়ে যাব। যাই হোক, শুনুন, আজ একটা অদ্ভুত ঘটনার কথা শুনলাম চকচকি গ্রামে। সন্ধে হয়ে যাওয়ায় বেশিক্ষণ থাকতে সাহস পেলাম না। কাল আরেকবার যাব, আর একটু বেশি রাত অবধি থাকবো, না হলে না ব্যাপারটা ঠিক বোঝা যাবে না। আর শুনুন, আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। আমি গিয়ে কি করব? অ্যানথ্রোপোলজির বানানটাই ভালো করে জানি না। অ্যানথ্রোপোলজি আমি বুঝে নেব, আপনি যাবেন আমাকে পাহারা দিতে। জঙ্গলের পাহারাদারি ছেড়ে এবার কিন্তু সমিতা, ওই গ্রামে তো আমি কয়েকবার গিয়েছি, ইন্টারেস্টিং কিছু আছে বলে তো শুনিনি। তা আপনি কি দেখে এলেন বলুন তো? দেখে এলাম মহাকালের মন্দির। ও, গুহা মন্দির তো? হ্যাঁ, ওটার কথা শুনেছি। ওই চকচকি থেকে একটু দূরে ঘোর জঙ্গলের ভেতর কী সব অলৌকিক কর্মকাণ্ডের কথা বলে থাকেন লোকাল লোকজনেরা। কিন্তু শুধু শুধু একটা মন্দির দেখার জন্য আমাকে আবার কেন এত দূর টেনে নিয়ে যাবেন? আপনি যান না, কয়েকটা গার্ড দিয়ে দিচ্ছি, নির্ভয়ে ঘুরে আসুন। তা হবে না, আপনাকেই যেতে হবে। কারণ কি জানেন? কি কারণ? যাক, কারণটা না ওখানে গিয়েই বলবো। বেশ। ও, আরেকটা কথা, আপনার নিত্য সহচর ওই রূপেন শইকিয়াকে কালা দয়া করে জোটাবেন না। জানেন তো, 3 মেক্স ক্রাউড। হ্যালো, কি বলেন? ওকে লক্ষ্য করে গুলি করেছে? গায়ে লাগেনি তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সবাইকে সাবধান করে দিন, ওখান দিয়ে যেন কোনোভাবেই কখনো কেউ না যায়। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আমি দেখছি। কি হয়েছে আবার? আজ দুপুরে হরিণডুবির একজন ওই জায়গাটা দিয়ে যাচ্ছিল, তাকে লক্ষ্য করে প্রচাররা গুলি ছুঁড়েছে। ভাগ্য ভালো গুলিটা লোকটার গায়ে লাগেনি। আরে এটাই তো স্বাভাবিক, এত দূর থেকে গুলি ছুড়লে এরকমটাই তো হবার কথা। ওরাও সেটা জানে, আর জানে বলে এই সীমান্তে এর আগে কোনো দিন ওরা লং রেঞ্জে গুলি চালায়নি। ওরা লুকিয়ে চুরিয়ে কখনো জঙ্গলে ঢুকেছে, ক্লোজ এনকাউন্টার হয়েছে, কখনো আমরা জিতেছি, কখনো ওরা। আচ্ছা, দিনের বেলায় গুলি লাগলো না, তাহলে কি রাতে ওদের কাজটা সহজ হয়ে যায়? কিন্তু সবিতা, আমি ভাবছি ডক্টর শইকিয়ার কথাটা কেমন মিলে গেল না? উনি কি বলেছিলেন স্যার? উনি বলেছিলেন আজ ওরা দিনের বেলায় গুলি চালাচ্ছে না তো কি হয়েছে, কাল চালাবে। চালালো তো ঠিকই। উনি বলেছিলেন এই কথা? হ্যাঁ, বলেছিল। আরে এতে অবাক হবার কি আছে? অভিজ্ঞতার একটা দাম নেই? হ্যাঁ, তা তো বটেই। ঠিক আছে, আমি চলি। আর কালকের ব্যাপারটা তাহলে ওই ঠিক রইলো কিন্তু। ওকে। দেখুন কি অদ্ভুতভাবে ডুয়ার্সের জঙ্গলে সন্ধে নামছে। শুকনো পাতায় কিরকম লাল, কমলা, আরো কত রঙের খেলা। ওই শুনুন, হাতির ডাক। হ্যাঁ, হাতিরা পুখরি পাহাড়ের জলাশয়ে জল খেতে এসেছে। আরে একটা টর্চের আলো না? মনে হয় পুরোহিত আসছেন। বাবা, এই পুরোহিত! ছোটোখাটো চেহারা, মঙ্গোলীয় মুখের গঠনেই বোঝা যায় পাহাড়ি মানুষ। পরনে রং চটা ঢিলে ঢলা সোয়েটার, তার সঙ্গে একেবারে বেমানান বিদেশি ব্র্যান্ডের ঝকঝকে জিন্সের প্যান্টটা। এই যে পুরোহিত মশাই, গতকাল তো আমি আপনার সঙ্গে কথা বলে গিয়েছিলাম। আমাদের আজকে কিন্তু ছিন্নমস্তা মায়ের মূর্তি দেখাতেই হবে। প্রমিত, এর নাম ড্যাম্পু। আচ্ছা। ইনি এখানকার পুরোহিত। বাইরের লোককে আমি দেখাই না, তবে আপনি কলকাতা থেকে এসেছেন দেবী মায়ের টানে, তাই আপনাদের দেখাবো।
আর আপনার স্ত্রী খুব ভক্তিমতী, তাই ওনার অনুরোধেও আপনাকে দেখাবো। স্ত্রী আমার? বাবা কি বলেছে একে সমিতা কি জানি। তবে ব্যাপারটা সত্যি হলেও খারাপ হতো না। লোকটা প্রচুর মদ খেয়েছে দেখছি। সমিতা লোকটার এত কাছে দাঁড়িয়ে আছে কেন? যাই হোক, এখন সমিতার স্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে। ওকে, आइए आइए जल्दी आइए, मेरा पास ज़्यादा वर्क नहीं है, आइए। আস্তে। সাবধান। কি কি নিচু ছাদ রে বাবা, সোজা হয়ে তো দাঁড়ানোই যাচ্ছে না। মেঝেটাও কি পিচ্ছিল, গুহার মাথা থেকেও তো দেখছি চুইয়ে চুইয়ে জল নামছে। आइए आइए आइए, ভিতরে আসুন, आइए। কি নিশ্চিদ্র অন্ধকার। এই তো ড্যাম্পুর টর্চটা জ্বলে উঠেছে। সমিতা আস্তে। এখানটা ক্রমশ বাড়তে বাড়তে একটা হল ঘরের আকার নিয়েছে দেখছি। आओ जरा नजदीक आइए। আস্তে। দেখেছো প্রমেদ, যুগ যুগ ধরে পাথর চুইয়ে পড়া জলধারার ছুরিতে পাহাড়ের নরম চুনা পাথরের শরীর কেটে কেটে এই গুহাটা সৃষ্টি হয়েছে। অদ্ভুত। আর দেখো দেখো, মেঝেতে আর ছাদে অজস্র অজস্র স্ট্যালাক্সাইট স্ট্যালাগমাইটের কেমন পাথরের শুল করে উঠেছে। সমিতা, তুমি একটু কল্পনা শক্তি মেলালেই এই পাথরের পিণ্ডের মধ্যে মানব মানবী, দেব দেবী আর পশু পাখির মূর্তি দেখতে পাবে। তাই তো। দেখুন बहन जी, এই হলো শিবের জটা, বাহ। আর ওইদিকে ওইগুলো কামধেনুর বাঁধ। আরে এইদিকে এসো। আস্তে আস্তে। এই দেখুন সহস্রফণা শেষ নাগ। এবার এইদিকে আসুন, এইখানে এবার দাঁড়িয়ে যান। আরে আপ লোক ইয়া রুকিয়ে। আরে পাথরের মেঝেতে লোহার শক্ত খুঁটি আর চেন দিয়ে ব্যারিকেড বানানো হয়েছে। আরে আরে ড্যাম্পু তালা খুলে ভিতরে ঢুকে আবার লাগিয়ে দিল। তার মানে আমাদেরও আর কিছুতে এগোতে দেবে না। ও তো দূরের দেওয়ালটার দিকে এগিয়ে যাচ্ছে। দেখিয়ে দেখিয়ে ছিন্ন মস্তা মাই। ছিন্ন মস্তা মাই। সত্যি পাথরের এবড়ো খেবড়ো দেওয়ালের উপর চুনের স্তর জমে জমে অবিকল এক ছিন্ন মস্তার মূর্তি তৈরি হয়েছে। একদমই। দেখো সমিতা, সেই চতুর্ভুজা আলুলাইতা কেশী ভয়ঙ্করী মূর্তি, যার নিজের করতলে ধৃত নিজের ছিন্ন শির। কর্তিত কণ্ঠনালী থেকে রুধির ধারা ছিটকে উঠে আবার ঝরে পড়ার কথা ওই ছিন্ন মুন্ডের ব্যাধিত মুখ গহ্বরে। দূর দূর, আমিও যেমন কেন কবি হয়ে যাচ্ছি। রক্তধারার মতো অত সূক্ষ্ম ডিটেলস খোঁজা এই প্রাকৃতিক ভাস্কর্যে নেহাতি পাগলামি হবে। আপনারা বোধহয় ভাবছেন ছিন্ন মস্তাই যদি হবেন তাহলে রক্ত পান করছে না কেন? আপ দেখিয়ে। আরে আরে ড্যাম্পু টর্চটা নিভিয়ে দিল। চারিদিকে আবার নিশ্চিদ্র অন্ধকার। কি দেখছি সমিতা? আরে আরে দেওয়ালের গায়ে বাঁকা ধনুকের মতো আলোর রেখা। দেখো দেখো সমিতা, ড্যাম্পু কেমন পাগলের মতো হাতের তালু দিয়ে একটার পর একটা রেখা টেনে যাচ্ছে। সমিতা সমিতা ছিন্ন মস্তার কর্তৃত কণ্ঠের কাছ থেকে ওপর দিকে দেখো। দেখো প্রমেদ, দেখো কিছুটা পর্যন্ত ও ওপর দিকে হাতটা নিয়ে গিয়ে আবার নামিয়ে আনছে নিচে। আর দেখো ওর হাতের সেই পাকা গতিকে অনুসরণ করে চলে উঠছে রক্তের মতো লাল আলো। যেন সত্যি তরল জ্বলন্ত রক্ত ছিটকে উঠে আবার ঝরে পড়ছে ছিন্ন মস্তার মুখে।
আশ্চর্য! ড্যাম্পুর ওপর কি সত্যি কোনো দৈব শক্তি ভর করেছে, নাকি লোক দেখানো কোনো ভরম? আরে আরে আরে, আস্তে আস্তে দেওয়ালের গায়ের রক্ত লাল আলো রেখাগুলো নিভে গেল, নিভে গেল। উফ, কি অন্ধকার! এই যে टॉर्च जलती है, दिखा दिया ना चमत्कारी। अब निकलिए, वापस चलिए प्लीज, निकलिए। ড্যাশবোর্ডের আবছা সবুজ আলোয় সমিতার মুখটাকে ভীষণ অন্যরকম লাগছে। কি একাগ্র, কি অনন্য মনা। পরিষ্কার বুঝতে পারছি বাইরের কোনো শব্দ, গন্ধ, দৃশ্য এখন ওর ইন্দ্রিয়কে স্পর্শ করছে না। দাঁড়ান, দাঁড়ান এখানে। কি ব্যাপার, দাঁড়াতে বলছো কেন? আমরা ফিরবো। ফিরবো? হ্যাঁ। মানে কোথায় ফিরবো? মহাকালের মন্দিরে। ওই আলোগুলো কিভাবে জ্বলছে আমাকে দেখতেই হবে। আপনি কে বলুন তো? অ্যানথ্রোপোলজির সার্ভে করতে আপনি এখানে আসেননি নিশ্চয়ই। দেখুন, সত্যি কথাটা না বললে আমি আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করতে পারবো না। তুমি তো ভালো লাগছিল প্রমিত, হঠাৎ আপনিতে ফিরে যাচ্ছ কেন? ডক্টর শইকিয়া, কোথায় যাচ্ছেন? আরে আরে, এগুলো সব কি? এগুলো সব এখানকার নানা উদ্ভিদের স্যাম্পলে ভরা। ও। বাড়ি নিয়ে যাচ্ছি। এই রামলাল, এগুলো গাড়ির ডিকিতে ভালো করে গুছিয়ে রাখ, দেখিস যেন বেশি চাপ না পড়ে। এখানে আপনার কি যেন লতা খোঁজার কাজ ছিল বলছিলেন, হয়ে গেল? না, হয়নি, আবার আসতে হবে। কেন বলুন তো? না মানে, আপনি যদি যাবার পথে আমাকে হরিণডুবিতে নামিয়ে দিতেন তাহলে বড় উপকার হতো। ঠিক আছে, আপনি কি তৈরি? তাহলে চট করে চলে আসুন, আমি কিন্তু ওয়েট করতে পারবো না। আরে না না, আমি তৈরি হয়ে এসেছি, চলুন। চলুন চলুন। আচ্ছা, আপনি হঠাৎ কাজ শেষ না করে বাড়ি চলে যাচ্ছেন যে? আরে না না, মানে খবর পেলাম আমার স্ত্রী অসুস্থ। ও তাই? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমিতা বলছি। কি বললেন? এখন রেড চলছে সিবিআই? ও, মুম্বাই আর কলকাতার 5টা অ্যাকাউন্টই সিজ করা হয়েছে। কি, ওই লোকটার বাড়ি আসামের গুয়াহাটিতে? হ্যাঁ, বড় অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডক্টর শইকিয়াও রয়েছেন। হ্যাঁ, ওনার গাড়িতেই যাচ্ছি। কি বললেন? ওনাকেও যেতে অনুরোধ করব? রহস্য ভেদে ওনার সাহায্য লাগবে? হ্যাঁ ঠিক আছে, দেখি ওনাকে রিকোয়েস্ট করে। ওকে, কি ব্যাপার বলুন তো ম্যাডাম? রেড, সিবিআই, আসামের লোক, কার ফোন? আরে আরে, বলছি। ফোন করেছিলেন আমাদের ডিএফও সাহেব। ও। ওনার সঙ্গে অরিন্দম জেঠু, মানে চিফ কনজারভেটর অফ ফরেস্ট, উনিও আছেন। ডিএফও সাহেব গতকালই বলছিলেন এক চোরা শিকারীর বাড়িতে রেড করবার কথা। এই কারণেই অরিন্দম জেঠু আসছেন গতকালই। ও, তো অসমে কার বাড়ি যেন বলছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার দেখুন তো। ওই চোরা শিকারীর লোকটার বাড়িও নাকি এই আসামে। তাই নাকি? হ্যাঁ, একই জায়গা থেকে এখানে এসে আপনার মতো মানুষ সমস্ত সময়টা মানুষের কল্যাণের জন্য ভেবে মরছেন, আর একটা লোক জীবজন্তুদের মারছে কেবল লক্ষ লক্ষ টাকার জন্য। হয়তো বা ওই ফরেস্ট গার্ডদের হত্যার ব্যাপারেও ওই লোকটারই হাত আছে। যাই হোক ডক্টর শইকিয়া, ডিএফও সাহেব বলছিলেন যে আপনাকে ওখানে যাবার জন্য ওনারাও আসছেন। হ্যাঁ, কিন্তু আপনি যেন কি একটা সিবিআইয়ের কথাও বলছিলেন যেন। ও হ্যাঁ, ডিএফও সাহেবই বলছিলেন সিবিআই এর লোকেরা এখন লোকটার গুয়াহাটির বাড়িতে তল্লাশি চালাচ্ছে। কলকাতার বোম্বেতে থাকা 5টা ব্যাংক অ্যাকাউন্টে সিল করে দেওয়া হয়েছে, যেখানে বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা এসে জমা পড়তো।
আমার কি মনে হয় জানেন সাইকিয়াজি, হ্যাঁ, কি মনে হয়? ওই টাকাগুলো নিশ্চয়ই চোরা শিকার করে পাঠানো জীবজন্তুর চামড়া ইত্যাদির দাম বাবদ আসতো। আচ্ছা ডক্টর শইকিয়া, আপনার অ্যাকাউন্টেও নিশ্চয়ই বিদেশ থেকে অনেক টাকা জমা পড়ে? হ্যাঁ, হ্যাঁ, আরে, এ তো আসবেই। আরে আমার তো এক্সপোর্টের ব্যবসা। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, হ্যাঁ, ঠিকই তো। আচ্ছা, ওই লোকটার নামটা জানলেন? আরে না না, আমার এইসব ব্যাপারে মাথা ঘামিয়ে কি লাভ বলুন তো। আর দু একটা দিন আমার থিসিসের কাজ শেষ হলে আমি বাঁচি। তবে জানেন, আমার বটানির জ্ঞান দিয়ে একটা রহস্যের সমাধান বোধহয় আমি পেয়ে গেছি। আচ্ছা, কোন রহস্য? ওই মানুষ মারার ফাঁদের রহস্য, যে ফাঁদে পড়ে প্রাণ গিয়েছে তিনটে তরতাজা যুবকের। কি বলছেন আপনি? মানে আপনি কিভাবে সব? না না না, এখন আর কিচ্ছু নয়, আমরা প্রায় এসে গেছি। ওই তো ওদের জিপ। আপনাকেও একটু নামতে হবে। আরে না যে। না না, আমি এখন দেখুন, আমার অনেক তাড়া আছে। আমি ডক্টর সাইকিয়া, কি হলো? সাইকিয়া সাহেব, আপনার একটু নামতে হবে। আরে আমাকে একটা ব্যাপারে আপনার একটু সাহায্য লাগবে। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, ড্যাম্পুকে ওখানে আটকে রাখো। বোস সাহেব গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করবেন। কি ব্যাপার? ড্যাম্পুকে অ্যারেস্ট করা হয়েছে কেন? ডক্টর শইকিয়া, হ্যাঁ। সব কিছু জানতে হলে তো আপনাকে আর একটু ধৈর্য ধরতে হবে যে। এনার সঙ্গে আপনার পরিচয়টা করিয়ে দিই। ইনি মিস্টার অরিন্দম বসু, চিফ কনজারভেটর অফ ফরেস্ট। এসেছেন এই তদন্তের কাজে। হ্যাঁ, নমস্কার নমস্কার মিস্টার বসু। নমস্কার, নমস্কার। কিন্তু মিস্টার ব্যানার্জি, আমার যে একটু তাড়া আছে, আমাকে যেতেই হবে। কিন্তু সাইকিয়াজি, আপনাকে যে একটু সময় আমাকে দিতেই হবে। আরে আমার আসলে রহস্যভেদের কাজে আপনার সাহায্য আমাদের যে লাগবে। তা স্যার, ওই লোকটার বাড়িতে রেড করে কি কি পাওয়া গেল? হ্যাঁ, তা চিতাবাঘের চামড়াই তো পাওয়া গেছে 12টা, বাঘের চামড়া একটা, এছাড়া হাতির দাঁত, গন্ডারের চামড়া, জ্যান্ত প্যাঙ্গুইন, এগুলো ছিল বেশ কয়েকটা। অবভিয়াসলি এগুলো সব ওই চায়নার মার্কেটে যেত। তা সমিতা, তোমার রহস্যভেদের গল্পটা এবার শোনাও। কেমন করে পুরো ব্যাপারটা তুমি বুঝতে পারলে একটু বলো। সমস্তই বলবো স্যার, আচ্ছা। তবে শুধু শুনলে পুরো ব্যাপারটা তো আর ধরতে পারবেন না। আসলে বিজ্ঞানকে কাজে লাগিয়ে একটা লোক, আপনারা যাকে হয়তো ধরতে পেরেছেন, হ্যাঁ। আশ্চর্য মানুষ মারার ফাঁদ পেতেছিল এই হরিণডুবির জঙ্গলে। আচ্ছা। সেই ফাঁদে পড়েই মারা গিয়েছিল কিন্তু ওই বিমল বাবু আর সন্দীপ নামে আপনাদের সেই ফরেস্ট গার্ডরা। কিন্তু তার আগে আপনাদের সেই ফাঁদটা দেখাতে চাই। চলুন চলুন। আমরা সেই জায়গাটার দিকে যাই যেখানে ওদের মারা হয়েছিল। আর আচ্ছা। যেতে যেতে একটা ভূতের গল্প শোনাই আপনাদের। ভূতের গল্প? ভূতের গল্প? গল্পটা শুনেছিলাম বোটানের ক্লাসে। পাপুয়া নিউগিনিতে এক মেঘে ঢাকা রাতে এক ডাচ সৈন্য প্রহরী সমুদ্রের তীর ধরে হেঁটে বেড়াচ্ছিল। হ্যাঁ। হঠাৎ লোকটি দেখে সমুদ্রের দিক থেকে ভিজে বালির তটভূমি ধরে এগিয়ে আসছে লাল আগুনের মতো কয়েকটা পায়ের ছাপ। তারই দিকে আচ্ছা। নৈশ প্রহরী প্রাণ ভয়ে শহরের নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়ে আসে। এই আগুনের ছাপ দেখা যায় আরো বেশ কিছু শহরে বিভিন্ন সময়ে। ছাত্রী অবস্থায় এই গল্পটা শোনা থাকায় মহাকালের মন্দিরের জ্বলন্ত রক্তধারার গল্প শুনে মনে হয়েছিল পাপুয়া নিউগিনির আগুনে ভূতেদের এবার ডুয়ার্সেও দেখা যাবে স্যার। কেন? তারপর গতকাল ডিএফও সাহেবকে নিয়ে নিজের চোখেই দেখে আসতে গেলাম সেই অলৌকিক ঘটনা, এবং দেখলাম আমার ধারণাই ঠিক স্যার। কিন্তু এই ঘটনার পিছনে আসল বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি সেটা বলো। স্যার, বায়োলুমিনিসেন্ট বা জৈব প্রভা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। একদম একদম। বহু এককোষী উদ্ভিদ বা প্রাণী এবং জোনাকির মতো কিছু বহুকোষীয় নিজেদের শরীরে আলো তৈরি করতে পারে। অবভিয়াসলি। পাপুয়ার আগুন রাঙা পায়ের ছাপের জন্য দায়ী সমুদ্রের জলে বসবাসকারী পেরিডিনিয়াম নামে ছোট ছোট উদ্ভিদরা। আচ্ছা। ঢেউয়ের সঙ্গে কোটি কোটি পেরিডিনিয়াম যদি বালুতটে এসে পড়ে, আর আপনার আমার মতো সাধারণ রক্তমাংসের মানুষ যদি সেগুলোকে মারিয়ে চলে যায়, আচ্ছা। তাহলেই উত্তেজিত পেরিডিনিয়ামরা আলোক বিকিরণ শুরু করে দেয়। আচ্ছা। এবং দেখা যায় আলোকিত পায়ের ছাপ। এমনই এক আশ্চর্য ছত্রাকের বহু পুরনো বসতি ছিল মহাকাল মন্দিরের স্যাঁতস্যাঁতে গুহার ভেতর। হোয়াট? ছিন্নমস্তার মূর্তির সঙ্গে আশ্চর্যভাবে মিলে গিয়েছিল তাদের উত্তেজিত অবস্থায়
আলো ছড়ানোর খেলা। মানে বহু বছর ধরে ভক্ত মানুষেরা তাহলে এই ঘটনাটাকেই একটা দৈব মহিমা বলে তারা শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছে। ঠিক তাই স্যার, Yes. কিন্তু মানেনি দুজন, না মানে আমাকে ধরলে তিনজন। যে কোনো পুরোহিত, মোল্লা বা যাজকের মতোই ড্যাম্পুও জানতো দৈব শক্তির লৌকিক ব্যাখ্যা। যাক যাক, আপনাদের ভূতের গল্পটা বেশ এনজয় করা গেল। আমি এখন তাহলে চলি মিস্টার ব্যানার্জি, আমার বেশ কিছু কাজ পড়ে আছে। আরে দাঁড়ান দাঁড়ান ডক্টর শইকিয়া, দাঁড়ান, দাঁড়ান। আমি আর ড্যাম্পু ছাড়া ওই তৃতীয় জনের নামটা অন্তত জেনে যান। আরে আমার আবার আর তার আগে বলো তো সমিতা, যে কেন সহজতর টার্গেট হওয়া সত্ত্বেও প্রচারেরা চিতা বা বাইসনকে না মেরে ময়াল সাপের মতন একটা দুরূহ টার্গেটকে তারা কেন বেছে নিয়েছিল? এই প্রশ্নের উত্তরও কাল রাতে পেয়ে গেছি স্যার। কিরকম? ময়াল সাপটা মারা গিয়েছিল কারণ সাপ বুকে হাঁটে। মানে আর স্যার সন্দীপ বাবুয়াদেরও মরতে হয়েছিল কারণ নদী আর জঙ্গলের সীমানার ওই ঘাস জমিটা ওরা পেরিয়েছিল বুকে হেঁটে। ওই জমিটুকু ওরা পায়ে হেঁটে পার হলে ভুটান পাহাড়ের দুষ্কৃতীরা ওদের দেখতে পেত না স্যার, মারতেও পারত না। মানে আসলে নিজেদের অজান্তেই সন্দীপ, বাবুয়া, বিমল কিংবা ওই হতভাগ্য ময়াল সাপটা তাদের বুকের নিচে দলে গিয়েছিল এই ঘাস জমিতে জন্ম নেওয়া স্বয়ংপ্রভ ছত্রাকগুলোকে। আচ্ছা। উঠে দাঁড়ানো মাত্রই কিংবা ওই সাপটার ক্ষেত্রে মাথা তোলা মাত্রই তাদের সারা বুক জ্বলে উঠেছিল আগুনের মতো। তার মানে বলছো আদিগন্ত অন্ধকারের মধ্যে এক একটা জ্বলন্ত শরীর জঙ্গিদের সাইবার রাইফেলের সাইটে দারুণ স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। Exactly. ঠিক তাই এই অসহায় জীবটাকে এবং তার আগে একই রকম ভাবে ওই অসহায় মানুষগুলোকে মুহূর্তের মধ্যে বুলেটে ফুঁড়ে দিয়েছিল ওরা, তাই ঠিক তাই স্যার। আর ওই ফাঙ্গাসগুলোকে ওই লোকটাই পুঁতে দিয়েছিল ওই ঘাস জমিতে। কারণ ওই লোকটা ভালো করে জানতো যে ওই জায়গাটা এমনই যে সীমানার দিকে নজরদারি করতে গেলে ফরেস্ট গার্ডদের ওই জমিটার দিকে যেতেই হবে। লোকটা আরও জানতো স্যার যে বা যারা যাবে তাদের ওই জায়গাটুকু ক্রস করেই যেতে হবে। একদম। কারণ কেউ চায় না হঠাৎ উন্মুক্ত রিভার বেডে অপেক্ষমান ক্রিমিনালদের সামনে গিয়ে পড়তে। এবার কিন্তু আমাকে যেতেই হচ্ছে মিস্টার ব্যানার্জি। তা আপনারা এই ক্রিমিনালটা কি এক্ষুনি অ্যারেস্ট করুন না, আমি কিন্তু চলি। দাঁড়ান মিস্টার শইকিয়া, দাঁড়ান। যাবার আগে ওই ক্রিমিনালটার নামটা জেনে যান। নাম? ঠিক আছে, বলুন না কে লোকটা। ওই লোকটা আপনি নিজে। তার মানে কি বলছেন আপনি? না না, পকেটে হাত দেবেন না। আমার রিভলভারটা কিন্তু এখন আপনার দিকেই তাক করা আছে। এর মানেটা কি? কি নাটক করছেন আপনারা? আপনি বাকে? ওর পরিচয়টা আমি দিই মিস্টার সাইকে। উনি হচ্ছেন সমিতা নন্দী, ইন্সপেক্টর অফ সিবিআই। ও, স্যার। তার মানে আপনারা কি আমাকে ক্রিমিনাল ঠাউরেছেন নাকি? একদম। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে আপনাদের হাতে? আপনার গুয়াহাটির বাড়িতে আমি নিজে রেডটা করিয়েছি। মোবাইলের মাধ্যমে যোগাযোগটা যে আমার লোকেরা ভালো করে আটকাতে পেরেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। স্যার একটু আগে খবর পেয়েছি ড্যাম্পু স্বীকার করেছে যে অনিয়মিত ওই লোকটার কাছ থেকে টাকা পেত। আচ্ছা। কাজেই ও কাউকে বলেনি মহাকালের মন্দির থেকে এই লোকটার ফাঙ্গাসের স্পোর সংগ্রহের কথা। ওকে ওখানে দেখেই ওর রংচটা সোয়েটারের সঙ্গে একেবারে বেমানান দামি প্যান্টটা দেখে আমার কিরকম সন্দেহ হয়েছিল। কিন্তু এসব আমি কেন করব? কি লাভ আমার এতে? ও, আরো স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে বলছেন? আপনি করেছিলেন কারণ মিস্টার ব্যানার্জি এখানে একদল ডেডিকেটেড ফরেস্ট গার্ড নিয়ে আসায় আপনার আসল ব্যবসা অর্থাৎ পশু শরীরের চোলাচালান বন্ধ হতে বসেছিল। Yes. একেবারে তাই ওই লোকগুলোকে সরিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে নাইট পেট্রোলিং বন্ধ করাই ছিল আপনার আসল লক্ষ্য। ওই দেখুন স্যার দূরে সেই কিলিং ফিল্ড, বদ্ধভূমি, জঙ্গল আর রিভার বেডের সন্ধিস্থলে ওই ঘাস জমিটাই বুকে হেঁটেছিল ওরা। আচ্ছা। আমার একটা 12 বছর বয়সী মেয়ে আছে জানেন। সে তার বাবাকে দেবদূত ভাবে। আমার স্ত্রী আমার পাণ্ডিত্যের জন্য গর্বিত। আমার বৃদ্ধ বাবা এখনো বেঁচে আছেন স্যার। জীবনে যত জনহিতকর কাজ করেছি তার পেছনে ওদের মুখের হাসি দেখার ইচ্ছেটাই মুখ্য ছিল জানেন। বিশ্বাস করুন সেখানে কোনো সঠতা ছিল না। কিন্তু কাল সকালের খবরের কাগজটা খুলবার সঙ্গে সঙ্গেই এদের সকলের জীবনে চিরদিনের মতো অন্ধকার নেমে আসবে। আজ সমিতার আশ্চর্যের বুদ্ধির কাছে হেরে গিয়েও হয়তো একদিন টাকার জোরে আমি আদালতে জিতে জেল থেকে বেরিয়ে আসব। কিন্তু আমি জানি এই
তিনজনের কাছে তার অনেক আগেই আমার মৃত্যু হয়ে গেছে। তাদের কাছে কাল থেকেই আমি একটা মৃত মানুষ। সেই জন্য আমার মেয়েকে আদর করতে গেলে সে ভয় সিটিয়ে যাবে, আমার স্ত্রী ঘৃণায় সরে যাবে, আমার কাছ থেকে বাবাকে প্রণাম করতে গেলে তিনি পাটা সরিয়ে নেবেন। সেই জন্য আমি একটা সুযোগ চাইছি স্যার, মানে? করজোরে আপনাদের কাছ থেকে একটা সুযোগ চাইছি আমি। এই তিনটে মানুষকে দয়া করুন, ওদের জীবন ভোর অপমানের হাত থেকে রক্ষা করুন স্যার। কি সুযোগ আপনি চাইছেন মিস্টার সাইকে, একটু খুলে বলুন। মরবার সুযোগ। হ্যাঁ, এর চেয়ে বড় শাস্তি তো কোনো আদালত আমাকে দিতে পারবে না স্যার। প্লিজ প্লিজ সেই শাস্তিটা আমাকে নিজেকে নিতে দিন স্যার, মরবার শাস্তিটা নিজেকে। বুঝেছি, মানে দুষ্কৃতীদের বন্ধু নয়, তাদের আক্রমণেরা শহীদ হয়ে আপনি বাঁচতে চাইছেন, তাই তো? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আরে এ কি শইকিয়া ছুটে যাচ্ছেন ঘাস জমির দিকে? দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান মিস্টার শইকিয়া, দাঁড়ান। সমিতা। নইলে কিন্তু গুলি চালাবো। সমিতা শইকিয়া ঘাস জমিতে শুয়ে পড়েছে। সমিতা, দেখো দেখো, সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে চলেছেন খোলা রিভার বেডের দিকে। মিস্টার শইকিয়া, না না না, এই হতে পারে না প্রমিত, চোখের সামনে এটা হতে দিতে পারি না। না 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 সমিতা, তুমি 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 ওদিকে নয় সমিতা, দেরি হয়ে গেছে, আমাদের কোনো উপায় নেই। সমিতা, সমিতা শইকিয়া, ওই দেখো শইকিয়া উঠে দাঁড়ালো। সমিতা, ডক্টর শইকিয়া শরীরের সামনে রক্ত ছত্রাকের প্রবাহে আগুনের মতো ধক ধক করে জ্বলছে। সমিতা, ওই দেখো ডক্টর শইকিয়ার মুখে নারকীয় লাল আভায় কি সমিতা, সরে যাও। তৃপ্তির হাসি। দেখো সমিতা, কি অদ্ভুত ভাবে আস্তে আস্তে মিলিয়ে গেল মরণ বিবাহ। চোখের সামনে এটা কি ঘটে গেল, এটা কিচ্ছু করতে পারলাম না। এটা নিয়ে কোনো দুঃখ করো না সমিতা। মিস্টার শইকিয়া তার পাপের শাস্তি পেলেন, মাত্র তার পাপের শাস্তি পেলেন। ধন্যবাদ। আরো একবার ধন্যবাদ জানাবো এরকম একটি সুন্দর নাটক যৌথ প্রযোজনার জন্য আমাদের সকলের হাতে তুলে দিয়েছেন অরু ময়দা এবং তার নির্দেশনা এই নাটক। ধন্যবাদ তাকে, এবং যাকে ছাড়া এই নাটক সম্ভব হতো না। সবাই মিলে ভাই ঈশানের জন্য ভাই অসাধারণ মোমেন্ট তৈরি হয়েছে। মানে আমার দেখা ঈশানের সেরা আবহর মধ্যে আজ একটা পেলাম আর কি, সমগ্র উপস্থাপনায় খুব সুন্দর। একেবারেই তাই। সেই জলের টিপ টিপ শব্দ থেকে শুরু করে পাখির খুব ছোট্ট ছোট্ট শব্দ থেকে শুরু করে প্রত্যেকটা আবহ তৈরি করে দিয়েছে। আর কিছু সমমনস্ক শিল্পী মন যখন এভাবে একটি যৌথ পরিবারে মিলিত হয়, তখনই বোধহয় তৈরি হয় এরকম কিছু প্রযোজনা। আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রুতি দিগন্তকে। এত সুন্দর প্রত্যেকবার যখন এই যৌথ প্রযোজনাগুলো দেখি আমরা মুগ্ধ হয়ে যাই।